পাশাপাশি দাঁড়িয়ে বা দূর দূরান্ত থেকে এই অবস্থানের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে অবস্থানে যে স্লোগানগুলো তোলা হচ্ছে সেটা বুঝবার চেষ্টা করছেন এবং এর সপক্ষে এই আন্দোলনের যে যথার্থতা এটা নিয়ে নেতৃত্ব যে বক্তব্য রাখছেন দেশের প্রেক্ষাপটে সেই সম্পর্ক নিজেরা নিজেদের উপলব্ধিকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদেরকেও বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা পরপর 4 জন বামপন্থী ফ্রন্টের নেতৃত্বের বক্তব্য শুনেছেন এবং এই সম্পর্কে নূতন করে আলাদাভাবে একই দাবি বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সরকার কি বলছে, বলে ট্যাক্সও যদি না বাড়াই, সরকারের আয় যদি বাড়ানো না যায়, তাহলে সরকার চলবে কি করে? যুক্তি আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু 2018-এর যে বিধানসভা নির্বাচন এবং পরবর্তী সময়ে 2023-এর যে বিধানসভা নির্বাচন, একই প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন, তিনি ত্রিপুরার মানুষদের উদ্দেশ্যে বলবার চেষ্টা করেছেন কেন্দ্রে যে সরকার, সেরকম একটা সরকার যদি, অর্থাৎ সেই দল পরিচালিত একটা সরকার যদি ত্রিপুরায় আপনারা প্রতিষ্ঠিত করেন, তাহলে আপনাদের প্রত্যাশিত অসম্পূর্ণ যে চাহিদা বা দাবিগুলো সেগুলো আমরা পূরণ করব, টাকার অভাব হবে না। বামফ্রন্ট সরকার ধারাবাহিকভাবে এক নাগাড়ে 25 বছর আপনারা সরকার চলতে সাহায্য করেছেন। এর আগে পরপর 2বার 10 বছর, সব মিলিয়ে 35 বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি 18-র নির্বাচন কি 23-এর নির্বাচন, এই দুটি সরকার সম্পর্কে তারা দুর্নীতি পরায়ণ, জনবিরোধী, কেন্দ্র থেকে যে সমস্ত প্রকল্প রাজ্য এবং জনগণের স্বার্থে রূপায়ণের প্রশ্নে অর্থকড়ি দিয়ে রাজ্য সরকারকে সাহায্য করে, সেগুলো ঠিকভাবে রূপায়ণের প্রশ্নের কার্যকরী উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ত্রিপুরার বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কিন্তু একবারের জন্য আঙুল তুলতে পারেননি, সমালোচনা করবার দুঃসাহস দেখাননি। শুধু বিনীত আবেদন কি ছিল দেখলেন তো, কিন্তু তারপরেও এমন কিছু বিষয় আপনারা বলছেন যেগুলো রাজ্য সরকার তার সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যে রূপায়ণ করতে পারছে না, আমাদের কাছেই যাচ্ছে। তো আমাদের কাছেই যখন যাচ্ছে, তো আমরা আপনাদের কাছে আবেদন করি, 35 বছর দিলেন, এবার আমাদেরকেই সরকার চালাতে দিন। কলসি নিয়ে যাবে, টাকার অভাব হবে না। কলসির বুক ভর্তি করে কেন্দ্র থেকে আমরা টাকা দেব, সেই টাকা সবটা রাজ্যও নিয়ে আসতে পারবেন না, রাস্তায় উছলে পড়বে, কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হবে। এটাকে আমি তৈরি করে বলছি, কেউ বলতে পারবেন? বিজেপি যারা করেন, দূর থেকে যারা শুনছেন, সত্যবাদী যারা, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে দাঁড়িয়ে আপনাদের প্রধানমন্ত্রীর যে বক্তব্য, কেন্দ্রের তৎকালীন সময়ের গন্ডায় গন্ডায় যে মন্ত্রীরা এসেছিলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তাদের দল এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বের কথা না হয় আমি ছেড়েই দিলাম, একই কথা তারা 18-র নির্বাচনে যেমন বলেছিলেন, 23-এর নির্বাচনে বলেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, বিজেপি দলের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করেও বিনীতভাবে জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রের তৎকালীন এবং বর্তমান যে অর্থমন্ত্রী,
তারা যখন এই নির্বাচনে লড়াইয়ে অংশগ্রহণ করতে গিয়ে বিজেপির সপক্ষে কথা বলতে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, তারা কি কোথাও একবারের জন্যও বলেছেন আমাদের ভোট দিলে কিন্তু আমাদের ট্যাক্সও বাড়াতে হবে, জলের ট্যাক্স বাড়াতে হবে, বিদ্যুতের ট্যাক্স বাড়াতে হবে, গ্যাসের ট্যাক্স বাড়াতে হবে, আপনাদের কিন্তু এটা ভোগ করতে হবে। হ্যাঁ, আমরা কেন্দ্র থেকে সাহায্য করব, কিন্তু এগুলো আমাদের বাড়াতে হবে, এগুলোতে কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে। এরকম কথা কি আপনারা কেউ শুনেছেন? কেউ বলতে পারেন না, ট্যাক্স বাড়বে, ট্যাক্স দিতে হবে, ত্রিপুরার মানুষকে সহযোগিতা করতে হবে, এরকম একটি কথাও তো বলেননি। তাদের যে নির্বাচন ইশতেহার 2018-র ইশতেহার, 293টা প্রতিশ্রুতি রঘু বলবার চেষ্টা করছিলেন, তার থেকে বাছাই করা 10টা প্রতিশ্রুতি সামনের পাতায় দিয়ে লোভনীয় মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন। কোথাও 293 বলুন, প্রথম 10টা বলুন, কোথাও ট্যাক্স দিতে হবে, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সম্পর্কে কিন্তু তারা বলেননি। 2023-এর নির্বাচন, সেখানেও তারা বলেন। এখন কি দেখা যাচ্ছে, আমরা পত্রিকা পড়তে গিয়ে দেখছি কেন্দ্রীয় সরকার কলসি ভর্তি করে টাকা দেন কিনা জানি না, কিন্তু বিভিন্ন প্রকল্পে রাজ্যে কেন্দ্রীয় সর্বভারতীয় প্রকল্প রূপায়ণের জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে, ত্রিপুরায় বিজেপি সরকার চলছে বিভিন্ন দপ্তরে, সেই টাকা বিজেপি সরকার খরচ করতে পারছে না, এবং সেই টাকা খরচ করে সর্বভারতীয় এই যে প্রকল্প ত্রিপুরায় বাস্তবায়িত করতে পারছে না। দুর্নীতি বেহিসাব ত্রিপুরার বিজেপি সরকার সমর্থক হয়ে গেছে। তাদের সাথে এখন যুক্ত হয়েছে ত্রিপুরা মথা, যারা 2023-এ পরাজয় প্রতিহত করে, এরা মানুষকে, বিশেষ করে উপজাতি অংশের মানুষকে প্রতারিত করে বিজেপিকে সরকারের টিকে থাকতে সাহায্য করেছে। তারা এডিসি চালাচ্ছে, 4.5 বছর হয়ে গেছে, একই সেখানে দুর্নীতি এবং এডিসি প্রশাসন সমর্থক হয়ে গেছে। এটা লুটের রাজত্ব চলছে। এবং আমি শুধু এই কথাটা বলার জন্য এটা উল্লেখ করছি তা না, কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ত্রিপুরা সরকারকে কেন্দ্রের নানা প্রকল্পে যে টাকা তারা দিয়ে আসছিলেন, তাতে 2-3টা দপ্তর আইডেন্টিফাই করে সেই দপ্তরে টাকা দেওয়া শুধু বন্ধ করেনি, হিসাব যখন পাচ্ছে না তখন এর মধ্যে কোনো কোনো দপ্তরে এই সমস্ত পয়সা এই ত্রিপুরায় খরচ করবার দায়িত্ব সরাসরি কেন্দ্রীয় সরকার তার নিজের হাতে তুলে নিয়েছেন, এবং রাজ্য সরকারের উপর আস্থা রাখতে পারছে না। তাদেরকে যখন প্রশ্ন করছে, তারা জবাব দেওয়ার চেষ্টা করছে হিসাব যে সরকার দিতে পারে না, টাকা যে সরকার খরচ করতে পারে না, এবং আকার ইঙ্গিতে এই সরকারটা দুর্নীতিতে ডুবে আছে, কি করে তার কাছে টাকা দিয়ে সর্বভারতীয় কর্মসূচি রূপায়ণে আমরা নিশ্চিত থাকব? বিজেপির বন্ধুদের যারা দূর থেকে শুনছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই সংবাদ শুধু লড়াই সংগ্রামের মুখপাত্র ডেইলি দেশের কথার পত্রিকাতে ছাপা হয়েছে ঘটনা তা না। দিবারাত্র আপনাদের পক্ষে যারা খবর লেখেন, আপনাদের মুখোজ্জ্বল করবার চেষ্টা করেন, সেই সমস্ত পত্রিকাতেই তো এই সমস্ত খবরগুলো, এমনকি দেশের কথার চাইতো আরো ব্যাপকভাবে আরো সুনির্দিষ্ট তথ্য দুর্নীতির উপস্থিত করে তারাই ছেপে যাচ্ছে। কই ত্রিপুরার বিজেপি সরকারের তো সেই সাহস নেই এর প্রতিবাদ করতে পারে। অসত্য খবর ছাড়ছেন, আমাদের সরকারের
মুখে কালি লেপে দিচ্ছেন আর কোটি কোটি টাকায় আপনাদের পত্রিকার 10 পৃষ্ঠার মধ্যে 8 পৃষ্ঠা বিজ্ঞাপন দিয়ে আপনাদের মুনাফা পাহাড় থেকে পর্বতে পরিণত করার চেষ্টা করছি, এই জন্য আপনাদের টাকা দিচ্ছি, এই কথা বলার সাহসও বিজেপি সরকারের নেতাদের নেই। বুকে হাত রেখে এই কথাও জিজ্ঞেস করতে পারছেন না। কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে? কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিচ্ছে, টাকা তুলে নিচ্ছে, নিজেরা হাতে তুলে নিচ্ছে প্রকল্প রূপায়ণের দায়িত্ব। কিসের সরকার চলছে? হ্যাঁ, সরকার চালাবার জন্য টাকা লাগবে। আমরা তো তখনই বলেছিলাম 2018-তে এই নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে কমর নেড়িয়ে যে বক্তৃতা করছেন, কলসি নিয়ে যাবেন, ভর্তি করে টাকা দেবেন, এটা কি কেন্দ্রের টাকা? কি প্রধানমন্ত্রীর পৈতৃক সম্পত্তি? দেশে কোনো নিয়ম নাই, আইন নাই, কানুন নাই, পদ্ধতি নাই, যাকে খুশি তাকেই সেখানে কলসি ভর্তি করে টাকা দেবেন, অন্যদেরকে ঘটিতেও টাকা দেবেন না। এটা কেন্দ্রীয় সরকার পারে নাকি? এগুলি ভোটের মুখে মানুষকে প্রলুব্ধ করবার জন্য, প্রভাবিত করবার জন্য, বামফ্রন্ট সরকার সম্পর্কে বিভ্রান্তি তৈরি করবার জন্য সমস্ত কথা বলছে। আসলে যদি আপনারা বিভ্রান্ত হয়ে তাদেরকে ভোট দিয়ে সরকারে বসান, তাহলে জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারবেন এগুলো অসত্য ভরা। এটাই যদি সম্ভব, তাহলে ভারতবর্ষের যে কয়েকটি রাজ্যে বিজেপি সরকার আছে তাদেরও তো অর্থনৈতিক সমস্যা আছে, তারাও তো কেন্দ্রের কাছে দাবি করছে। কেন্দ্র তো তাদেরকে কলসি ভর্তি করে টাকা দিচ্ছে না, তারাও তো তাদের রাজ্যের জনগণের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করতে পারছে না। আমাদের পার্শ্ববর্তী আসাম বিজেপির সরকার, তার মুখ্যমন্ত্রী এসেই তো এখানে গলা জড়িয়ে বক্তৃতা করে বলেছেন এটা হবে, ওটা হবে, ওটা হবে, মিলিয়ে নেবেন। সরকার তৈরি হওয়ার পর যদি আমরা করতে না পারি, আমি আসামের মুখ্যমন্ত্রী আর ত্রিপুরায় কোনোদিন আসবো না, মুখ দেখাবো না। এ তো মানে সত্যের অপলাপ করছে, নির্লজ্জ। তার রাজ্যের মানুষই তো এখন তাকে ক্ষমতাচ্যুত করবার জন্য আষ্টে পৃষ্ঠে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামবার চেষ্টা করছে। ফ্যাসিস্ট আক্রমণ সেখানে সংগঠিত করছে। অস্তিত্ব রক্ষা করতে পারবে কিনা সামনের নির্বাচনে আসামের মানুষ ঠিক করবেন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তা আমাদের জিজ্ঞাসা, আমরা সেদিন যা বলেছিলাম, বিজেপিরও বন্ধু যারা, এমনকি 18 নির্বাচনে বিজেপিকে যারা ভোট দিয়ে 51 ভোট পেতে সাহায্য করেছে, তাদের ভোট ছিল মাত্র 2.5 সেখান থেকে 51 বেশিরভাগটা কংগ্রেসের ভোট, এমনকি বামফ্রন্টকে ভোট দিতে অভ্যস্ত, সেখান থেকেও 6 থেকে 7 ভোট কিন্তু বিজেপির বাক্সে গেছে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সেদিনের যে বলা কথা, আজকের যে জীবনের অভিজ্ঞতা, তার মধ্যে ফারাক কিছু পাচ্ছেন? কল্পিত কথা বামফ্রন্ট বলে না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সত্যের উপর নির্ভর করে জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে প্রশাসন পরিচালনা করতে গিয়ে যে শিক্ষায় নিজেরা শিক্ষিত এবং সমৃদ্ধ হয়েছে, তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথাগুলো বলার চেষ্টা করেছে। আমরা রাজ্য সরকারকে জিজ্ঞেস করি, ঠিক আছে আপনাদের চাহিদা মতো কেন্দ্র সব টাকা আপনাদের দিচ্ছে না, টাকা লাগবে, তো টাকাই যদি লাগে তাহলে পরে গরিব মানুষের পেটে পিঠে আঘাত করছেন কেন? যারা কোটিপতি ট্যাক্স ফাঁকি দেয়, কালোবাজারি করে, বেআইনি মজুতদারি করে, বাজারের জিনিস দাম বাড়ায়, মুনাফার পাহাড়কে পর্বতে পরিণত করে, তাদের কেশাগ্র স্পর্শ করছেন না কেন? আমাদের দাবি সারা ভারতবর্ষে এবং ত্রিপুরাতেও এরকম বড় বড় পুঁজিপতি যারা, কোটিপতি যারা, তাদের উপর ট্যাক্স দ্বিগুণ তিনগুণ করুন। গরিবের পেটে পিঠে লাথি মারবেন না। যারা বেশি আয় করেন তাদের কাছ থেকে বেশি ট্যাক্স আদায় করুন। করছেন না কেন? কালোবাজারি বন্ধ করছেন না কেন? বেআইনি মজুতদারি বন্ধ করছেন না কেন? সেগুলো উদ্ধার করে বাজারে সস্তায় একই দামে বন্টনের ব্যবস্থা করছেন না কেন? রেশনের দোকানের মাধ্যমে 8টা 10টা অত্যাবশ্যক সামগ্রী একই দামে সস্তায়
সমস্ত অংশের মানুষের মধ্যে দেওয়ার ব্যবস্থা করছেন না কেন? এগুলো করতে কে বাধা দিচ্ছে? কেন্দ্র বাধা দিচ্ছে? প্রকাশ্য তো বলছে না। আমরা বামপন্থীরা, বিরোধীরা, শুধু বামপন্থী না, অবিজেপি যে সমস্ত রাজনৈতিক দল, তারা কি কেউ বাধা দিচ্ছে? সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দল করেন না, প্রত্যক্ষ লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেন না, এই যে ব্যবস্থাগুলো গ্রহণের কথা বলছি আমরা, তারা কি এটার কেউ বাধা দিচ্ছে? করছেন না কেন? করছেন না কেন? জিতেন চৌধুরী বলছিলেন এই সরকার তো বিজ্ঞাপনের সরকার, এত বিজ্ঞাপন ছাপতে পারছেন, কোটি কোটি টাকা খরচা করছেন, আর এই কাজগুলি করবার জন্য নিশ্চয়ই কয়েক কোটি টাকা লাগবে। বিজ্ঞাপনের পয়সাটা বাঁচিয়ে মিথ্যা বিজ্ঞাপন ছাপা বন্ধ করে এই টাকাটাও যদি রক্ষা করতে পারেন, মোট খরচের 4 ভাগের 1 ভাগ টাকা তো এখান থেকে আপনারা রক্ষা করতে পারেন। করছেন না কেন? আমরা জিজ্ঞেস করি। নিয়মিত চাকরি দিচ্ছেন না তো, 10 মাসের জন্য চাকরি দিচ্ছেন, তাও রেগুলার পে স্কেল না, অর্ধেকের চাইতে কম। 10 মাস পর ছাঁটাই করে দিচ্ছেন, আবার 2 মাস পর তাদের সবাইকে না, একটা অংশ পছন্দের তাদেরকে আবার নিচ্ছেন, তাও আবার 10 মাসের জন্য। এটা কোন নীতি? এটা কোন নীতি চলছে? কর্মচারীদের বেতন বাড়ছে, ভাতা বাড়ছে, ডিএর টাকা দিতে পারছেন। 7 সেন্ট্রাল পে কমিশন আসলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেবেন। কটা মন্ত্রিসভার বৈঠক করেছেন এই 7.5 বছরে? কোথায় 7 সেন্ট্রাল পে কমিশন, 8ম সেন্ট্রাল পে কমিশন কেন্দ্রীয় সরকার বসাবার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিতে শুরু করেছে। আর আপনারা ত্রিপুরায় যে প্রতিশ্রুতির ফানুস সেখানে ছড়িয়ে দিয়ে, বিশেষ করে মধ্যবিত্ত অংশের শিক্ষক, কেরানি, কর্মচারী, তাদেরকে প্রলুব্ধ এবং প্রভাবিত করেছেন বলতে আমি বাধ্য হচ্ছি। তারাই তো অঙ্ক হিসাব করে করে ঘরে গিয়ে স্ত্রী গণতান্ত্রিক নারী সমিতি করে, ছেলে গণতান্ত্রিক যুব ফেডারেশন করে, খাওয়ার টেবিলে বসে তাদের বোঝাবার চেষ্টা করেছেন, মিছিলে যাও, মিটিংয়ে যাও, বামফ্রন্ট করো, যাই করো, এবার কিন্তু পদ্মফুলেই ভোট দিতে হবে। দেখেছ তো হিসেব, এই হিসেব মতো যদি আমরা ঠিক ঠিক পাই, বামফ্রন্ট সরকার সেটা সম্পর্কে কিছু বলতে পারছে না, তাহলে কাঁচা ঘর পাকা হবে, 1 তলা 2 তলা হবে, 2 তলা 3 তলা হবে, স্কুটারের জায়গায় ট্যাক্সি হবে। দিয়েছে, বিভ্রান্ত হয়েছে। আজকে কোথায় কর্মচারীদের এই সমস্যাগুলোর সমাধান? বেকার প্রথম মন্ত্রিসভা বৈঠকে বসলেই 50,000 নাকি ত্রিপুরায় শূন্য পদ বামফ্রন্ট সরকার তৈরি করেছে। আরে চাকরি যেখানে 1,60,000 থেকে 62,000, সেখানে শূন্য পদ কি করে 50,000 হয়? হিসাব দিয়ে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বামফ্রন্টের নেতৃত্বের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, মিথ্যে কথা লিখছেন আপনারা আপনাদের নির্বাচনী ইস্তাহারে। 16 থেকে 17,000-এর বেশি গড়ে ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের শাসনে প্রতি বছর পদ শূন্য হয় না, এবং এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উপজাতির তফসিলে নির্বিশেষে দপ্তরগুলোকে বাছাই করে নিয়ে, যেগুলোতে এই মুহূর্তে লোক না দিলে কাজ করতে অসুবিধা হবে, রাজ্যের অগ্রগতি সেখানে মানে সমস্যার সম্মুখীন হবে, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। কোথায় পেলেন আপনারা 50,000? আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, দ্বিতীয় মুখ্যমন্ত্রী, আজ থেকে 7-10 দিন আগে, এখন তো একটা নূতন ফেসাদ হয়ে গেছে। বামফ্রন্ট সরকারের সময় মন্ত্রীরা পকেটে করে চাকরির অফার নিয়ে গেছেন বিয়ের আসরে, অন্নপ্রাশনের আসরে, বিয়ের বাৎসরিক আসরে। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এর আগের সরকারের সময় আমরা দেখেছি, কংগ্রেস এবং টিউজেসের সরকারের সময় এই কাণ্ডটা তারা শুরু করেছিলেন, প্রতিবাদ ধ্বনিত হয়েছে, এক সময়কে তারা বন্ধ করেছেন। এখন এই যে সরকারটা, এগুলো তোয়াক্কাই তারা করছে না। মুখ্যমন্ত্রী মুক্ত ধরায় কিছু ইঞ্জিনিয়ারকে, তাও কত 125 থেকে 30 জন, বছরের পর বছর অপেক্ষা করার পর 3 বছর 4 বছর আগে যারা পরীক্ষা দিয়েছিল
তাদের থেকে 130 জন 40 জনকে অফার লেটার দিতে গিয়ে তিনি হিসাব দিয়েছেন। এরা সরকারে আসার পর 2018 মার্চের পর থেকে যেদিন অফার লেটার দিচ্ছেন তার হিসেব দিয়ে বলছেন মুখ্যমন্ত্রী নিজে 19,000 এবং তার সঙ্গে আরো কিছু সব মিলিয়ে চাকরি দিয়েছেন। তো আপনারা না প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী না প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থমন্ত্রী না প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথম সরকার তৈরি হলে প্রথম মন্ত্রিসভায় শূন্য পদ 50,000 আপনারা পূরণ করবেন। সব মিলিয়ে 7.5 বছরে 19,000-এর বেশি চাকরি দিতে পারলেন না। বাবা করাবার সুযোগ আছে। সবচেয়ে বেশি প্রতারণা একদিকে শিক্ষক কেরানি কর্মচারী, আরেকদিকে উপজাতি তফসিলি সাধারণ নির্বিশেষে বেকার ছেলে মেয়ে যারা উচ্চশিক্ষিত, অর্ধশিক্ষিত বা আর্থিক কারণে হয়তো পুরোপুরি শিক্ষা অর্জন করতে পারেননি, কর্মক্ষম ভিক্ষাবৃত্তি উচ্চবৃত্তি করে বেঁচে থাকতে চায় না, আত্মসম্মানে বলিয়ান হয়ে কাজের বিনিময়ে রোজগার করে মানুষের মতো বেঁচে থাকতে চায়, তাদের কোনো কাজের ব্যবস্থা করছেন না। আপনারা যে জলের দাম বাড়াচ্ছেন, আপনারা এই যে বিদ্যুতের দাম বাড়ালেন, দুধের দাম বাড়ালেন, এই যে 40 লক্ষ মানুষের মধ্যে 1,30,000-32,000 বাদ দিলে পর বাগড়ে তো সরকারি কর্মচারীরা। এবং এই সরকার আসার পর সরকারি কর্মচারীর সংখ্যা তারা কমিয়েছে। এবং বামফ্রন্ট সরকারের সময় বছরে যেখানে 16-17 পদ শূন্য হতো, প্রতি বছরই তারা একটা অংশ পূরণ করতেন, শেষ পর্যন্ত 16-17 দাঁড়াতো না। এই সরকার আসার পর শূন্য পদের সংখ্যা বামফ্রন্ট সরকারের রেকর্ডকে ম্লান করে অনেক বেশি এগিয়ে চলেছে। এই সংখ্যা না বিধানসভায় না বিধানসভার বাইরে সঠিকভাবে এই সরকার উপস্থিত করছে। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই মূল্য বৃদ্ধি কি করে মানুষ এটা বহন করবে? কথাই তো শুনছেন না। গত প্রায় 15 দিনে ত্রিপুরা রাজ্যের 19 থেকে 20টা মহকুমায় বামপন্থী ফ্রন্টের উদ্যোগে, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই যে দাবিগুলো নিয়ে আজকে আপনারা এখানে অবস্থান করছেন, সেখানে মহকুমা সদরে, জেলা সদরে, কোথাও কোথাও ব্লকে শত শত মানুষ, আমি হাজার হাজার বলছি না, মানুষকে তো বেরোতেই দিচ্ছে না ফেসিবাদী সন্ত্রাস, কিন্তু তার মধ্যেও সাহস করে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে যে শয়ে শয়ে মানুষ আসছেন। আপনারা শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই সম্পর্কে কোনো বক্তব্য রাখছেন? তিনি তো প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ফিতা কাটছেন, উদ্বোধন করছেন। কিসের উদ্বোধন করছেন? এর সাথে যা উদ্বোধন করছেন ত্রিপুরার 40-42 লক্ষ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানের কোন স্বার্থটা যুক্ত আছে? মুখ্যমন্ত্রী ফিতা কাটবেন, কোনো প্রকল্পের উদ্বোধন করবেন, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু মানুষের স্বার্থের সাথে সম্পর্কটা কোথায়? তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে চাপটা কাদের উপর চাপাচ্ছেন? কালোবাজারি নাম, মজুদদারি নাম, বাজারে কৃত্রিম অভাব যারা তৈরি করছেন, কোটি কোটি টাকা যারা মানুষকে ঠকে রোজগার করছেন, মুনাফার পাহাড় দ্বিগুণ তিনগুণ করছেন, তাদের উপরে চাপ না। তাদের আপনারা যা বাড়িয়েছেন এটা আপনাদের দিতে তাদের গায়ে লাগবে না, কিন্তু বাকি যারা 35 লক্ষ মানুষ, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বেকার, কর্মক্ষম কিন্তু কর্মহীন, এর মধ্যে ছোট মাঝারি দোকানদার সাজিয়ে বসে আছেন, কেনবার লোক কোথায়? গ্রামের মানুষ শহরে আসে না, পয়সা নাই, শহরে কি করতে আসবেন? বেড়াতে আসবেন। আমি অটোরিকশার বন্ধুদের সঙ্গে তাদের রক্তদান শিবিরে যখনই গেছি জিজ্ঞাসা করবার চেষ্টা করেছি, আজ থেকে মাসখানেক আগেও আমি তাদের রক্তদান শিবিরে সিআইটি অফিসে গিয়েছিলাম, জিজ্ঞেস করেছি। বলছে আগে তো 1200-1300 টাকা দিনে রোজগার করতাম, 250-300 টাকা দিলে পর 700 থেকে 800 টাকা থাকতো, এখন সব দেওয়ার পর 200-250 টাকার বেশি থাকে না। এই নিয়ে ঘরে গেলেও দুবেলার ভাতের ব্যবস্থা হয় না। কেন? প্যাসেঞ্জার কম। কেন প্যাসেঞ্জার কম?
বলে আমাদের প্যাসেঞ্জারদের তো 75 থেকে 80% গ্রামের মানুষ, বলে তারা তো এখন আসে না। আমি তার কাছ থেকে জবাবটা জানতে চাইছি, আমার কাছে জবাব ছিল না, ঘটনা তারা সেই বলছে চোখ বড় করে লাল লাল করে, কি করে মানুষ আসবে, কাজ কোথায়, রেগার কাজ বামফ্রন্ট সরকারের সময় 90, 95, 98 দিন কাজ, এখন এটা 32 থেকে 35 এনেছে, তাও বাছাই করা লোকদের দিচ্ছে। এরপরেও এরা কাজ করার পর 4 মাস, 5 মাস, 6 মাস বসে থাকছে, টাকা পাচ্ছে না। তারা কি কিসের ভিত্তিতে কি নিয়ে আগরতলা শহরে আসবেন? আমাদের অটো রিক্সাতে আমরা কোথায় প্যাসেঞ্জার সেখানে পাবো? এই যে অটো রিক্সা যাচ্ছে, দেখুন খালি অটো রিক্সা, চোখের সামনে দেখাচ্ছি আমি, এটা কল্পনা না। তাহলে এই পরিস্থিতিতে কার উপর চাপ যাচ্ছে? আমরা এই যে গত 15 দিন যাবৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সারা ত্রিপুরায় সন্ত্রাস হুমকি উপেক্ষা করে শত শত মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে মিছিল করে এই দাবিগুলি তুলেছি। কোথাও সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তি যারা প্রশাসনের, তাদের কাছে ডেপুটেশন দিয়ে স্মারকপত্র তুলে দিয়ে এগুলো বাস্তবায়নের জন্য তাদের উপর চাপ দেওয়ার চেষ্টা করেছি। তারা কারা? অফিসার কি করবেন? মন্ত্রীরা কোথায়? তারা কেন কিছু কথা বলছেন না? মুখ্যমন্ত্রী কেন কোনো কথা বলছেন না? কি সরকার চলছে? এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এটা মনে করছেন এরা চিৎকার চেঁচামেচি যাই করার করুক, আপনারা আজকে এখানে বামফ্রন্ট মিলিতভাবে এখানে এসছেন, শয়ে মানুষ, আরও শয়ে মানুষ আপনাদের কথা শুনছে। তো বিরাট একটা কর্মসূচি আজকে আপনারা সফল করার দিকে যাচ্ছেন। তারা দেখবেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে, খুশ গল্প করছে, কি বলবো, ও তো তারা চেঁচাবে, এটার জন্যই তো বামফ্রন্ট, এটার জন্যই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, এটার জন্যই লাল ঝান্ডা, ওগুলিতে কান দিলে চলবে না, আমাদের কাজ আমরা করব। মোদি আছেন আর আমরা আছি আর মোদি আছে, কাজেই মোদি যখন আছে আমাদের সমস্যাকে আমরা চলবো, চালিয়ে যাব, এই দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। তাদেরকে বলছি, মূর্খের স্বর্গে বাস করছেন। যদি মনে করেন এই পদ্ধতিতে মানুষের ভোট লুট করে, ডাকাতি করে, ভোটের অধিকার হরণ করে, এভাবেই বছরের পর বছর, যুগের পর যুগ চালিয়ে যাবেন, তাহলে কিন্তু ভুল করছেন। জরুরি অবস্থার 50 বছর বিজেপি সর্বভারতীয় পরিসরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পালন করেছেন, সারা ভারতবর্ষে তারা করছেন, আমরাও করছি। এটা উৎসব না। বর্তমানে ভারতবর্ষে জরুরি অবস্থার চাইতেও খারাপ অবস্থা চলছে বিজেপি দুঃশাসনে। কাজে জরুরি অবস্থার ঘটনা উল্লেখ করে বর্তমান সময়ের সাথে তার তুল্যমূল্য বিশ্লেষণ করে জরুরি অবস্থার চাইতেও যে খারাপ অবস্থা চলছে, তার থেকে বেরিয়ে আসবার জন্য সেদিনের আন্দোলন সংগ্রামের যে অভিজ্ঞতা, তাকে পাথে করে আমাদের কিন্তু অগ্রসর হতে হবে। এটি আমাদের উদ্দেশ্য। জরুরি অবস্থা জারি করেছেন ইন্দিরা গান্ধী সরকার, তারাই বলবার চেষ্টা করেছেন 35,000-এর বেশি মানুষকে কারাগারে তারা আবদ্ধ করেছেন। পত্রপত্রিকায় উঠেছে তার চাইতে আরো বেশি, আরো অনেক হাজার মানুষ কারাগারে তারা আবদ্ধ করেছে। হিসাব নাই। দলীয় নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব বাছাই করে তালিকা হাতে নিয়ে খুঁজে তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় তারা পাঠিয়েছেন। আন্দোলন সংগ্রাম বেআইনি, নিষিদ্ধ, ঘোষিতভাবে স্বাধীন কথাবার্তা বলার অধিকার বেআইনি, নিষিদ্ধ, ঘোষিত, অঘোষিতভাবে প্রচার মাধ্যমের স্বাধীনতা সংহার করা হয়েছে। স্বাধীনভাবে কথা বলতে পারত না। পত্রিকাগুলোর সম্পাদকীয় সপ্তাহের মধ্যে 3 দিন 4 দিন সম্পাদক স্বাধীনভাবে তার মতামত লিখতে পারত না। কালো সেই সম্পাদকীয় যে কলাম, এটা নিয়ে পত্রিকা বেরোত। আমাদের রাজ্যে জরুরি অবস্থা জারি হয়েছে 75-এর
25 জুন মধ্যরাত্রিতে 72 সালের ভোটের পর 60 সদস্য বিধানসভা, কংগ্রেস 43 আসন, সিপিআই 1 আসন, মোট 44 আসন। বাকি যে আসন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট, এবং তার মধ্যে দুটো নির্দল প্রার্থী ছিলেন, অজয় বিশ্বাস, অমরেন্দ্র শর্মা। অজয় বিশ্বাস আগরতলা, অমরেন্দ্র শর্মা ধর্মনগর। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থন ছাড়া নির্দল হলেও তাদের পক্ষে জয় হাসিল করা সম্ভব ছিল না, পরিষ্কার। ত্রিপুরায় কংগ্রেস বামফ্রন্টের, তখন তো বামফ্রন্ট হয়নি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তার এই সাফল্য তারা গ্রহণ করতে পারে। কারণ এর আগে 30 সদস্য বিধানসভা, 27টা আসন কংগ্রেসের হাতে, 3-এর মধ্যে 2টো আসন সিপিআইএম এর। বিদ্যাদেব বর্মা, অভিরাম দেব বর্মা, বিদ্যাদেব বর্মা খোয়াই, অভিরাম দেব বর্মা সদর চম্পকনগরের নিচে, আর অঘর দেব বর্মা সিপিআই চরিলাম থেকে জিতে এসেছিলেন। বাকি 27টা আসন কংগ্রেসের হাতে। ইন্দিরা গান্ধী মুক্তির সূর্য, বাংলাদেশ তৈরি হয়েছে। আমরা দেখেছি ভারতবর্ষে বিশেষ করে কংগ্রেস দল এমনভাবে প্রচার উপস্থিত করার চেষ্টা করলেন যেন ইন্দিরা গান্ধী বাংলাদেশকে তৈরি হতে সাহায্য করেছে। বাংলাদেশের যে লাখো লাখো মানুষ এই লড়াই অংশগ্রহণ করতে গিয়ে জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আত্মীয় পরিজন হারিয়েছেন, বাড়িঘর ধ্বংস হয়েছে, বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেতে বাধ্য হয়েছে। আমাদের ত্রিপুরায় তখন লোক সংখ্যা ছিল মাত্র 16 লক্ষ। এই 16 লক্ষ ছাড়িয়ে বাংলাদেশ থেকে সেই সময় যারা এসেছিলেন আত্মরক্ষায়, তাদের সংখ্যা ছাপিয়ে গেছে। তাহলে এদের যে লড়াই, এর কোনো গুরুত্ব নাই। ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তির সূর্য। এখন কংগ্রেস দল যদি এটা দাবি করে, আপনি চাপা দেবেন কি করে? ভোটে জিতলেন, বিরাট আসনে প্রধানমন্ত্রী হলেন, কিন্তু ত্রিপুরায় এই বিধানসভার নির্বাচন, পূর্ণ বিধানসভা, তাতে গিয়ে কংগ্রেসের ধারণা ছিল ইন্দিরা গান্ধীকে দেখিয়ে তো আমরা ভোট চাইছি, এশিয়ার মুক্তির সূর্য, তিনি আবার প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যে পূর্ণ রাজ্য করেছেন, 30 থেকে 60টা আসন হয়েছে, সব ক্রেডিট তো কংগ্রেসের, ইন্দিরা গান্ধী, তার চেহারা, তার কথা বলেই ভোট চাইছি। কাজেই কমিউনিস্টরা এখানে কোথায় আসন পাবে? শূন্য হয়ে যাবে। মাত্র তো 3টা ছিল 30-এর মধ্যে, 60-এর মধ্যে একটাও পাবে না। ভোটের ফল দেখা গেল প্রায় উল্টো, মাথা খারাপ হয়ে গেছে। প্রচণ্ড আক্রমণ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে, গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে, কৃষক আন্দোলনের বিরুদ্ধে, উপজাতিদের 4 দফার দাবির আন্দোলনের বিরুদ্ধে, শিক্ষক, কেরানি, কর্মচারী তাদের লাগাতার আন্দোলনের বিরুদ্ধে ছাঁটাই এবং গ্রেপ্তার, জেলে নিক্ষেপ করা। জরুরি অবস্থা জারি হয়নি। এই বিধানসভায় নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে বিরোধী দল এই যে একটার পর একটা আক্রমণ, সুখময় সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস সরকার ত্রিপুরার মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা বন্ধ করতে হবে। কর্মচারীদের ছাঁটাই বন্ধ করতে হবে, দাবি মানতে হবে। 4 দফার দাবিতে উপজাতি গণমুক্তি পরিষদের নেতৃত্বে গণ আন্দোলনের মঞ্চ থেকে যে লড়াই সংগঠিত হচ্ছে, এই দাবি কার্যকরী করতে হবে। এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে জুলাই বাড়িতে আমাদের যে কমরেড শহীদের মৃত্যুবরণ করেছেন, তার পরিবারের পাশে এই সরকারকে দাঁড়াতে হবে। খাদ্য সমস্যা চলছে, অনাহার মৃত্যু চলছে, এই জায়গা থেকে মানুষকে রক্ষা করতে হবে। কৃষকদের আন্দোলন, জায়গা জমি, ভালো বীজ, সার, সেচের জল, কোথায় এই সরকার কিছু করছেন না? আক্রমণ 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 করছেন, কথাই শুনতে রাজি না। তারা বাজেট পাস করার জন্য ব্যস্ত। নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে বামফ্রন্টের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নির্দল বিধায়কদের নিয়ে বিধানসভার ভেতরে, যে ঘরটার মধ্যে বিধানসভার অধিবেশন বসে, ভারতবর্ষের কোন রাজ্যে স্বাধীনতার পর এরকম ঘটনা কোন বিধানসভায় এর আগে হয়েছে আমার অন্তত অভিজ্ঞতা নাই। তারা কি বললেন? এই আক্রমণ, এই অত্যাচার, এই ব্যভিচার যতক্ষণ বন্ধ না হবে, সরকার প্রতিশ্রুতি না দেবে, কিসের বাজে আমরা এই বিধানসভার ভেতরে অবস্থান করছি।
মধ্যরাত্রিতে সেখান থেকে সারা আগরতলা যখন স্তব্ধ, বিপিন চক্রবর্তী সহ 11 জনকে গ্রেপ্তার করে এক রাত্র আগরতলা জেলখানায় রেখেছিলেন। 24 ঘন্টার ব্যবধানে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সেখানকার যে জেলখানা সেখানে পাঠিয়ে দিয়েছেন। এত ভীতি। বাদবাকি যাদের পারেননি 18 জনের মধ্যে বিধায়ক, তাদের কাউকে 2-4 জনকে বাদ দিয়ে তাদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা করেছে। কর্মচারীদের কথা আমি বললাম। কাজেই আমরা যেটা দেখছিলাম 75-এর 25 জন জরুরি অবস্থা জারি হওয়ার মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী সুকুমার সেনগুপ্তের হাতে যে আক্রমণটা করছিলেন, আরো একটা ধারালো অত্যাচারী অস্ত্র তুলে দিলেন এবং সুকুমার সেনগুপ্ত সমস্ত শক্তি নিয়ে তার বিরোধী যারা তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেন। আপনাদের জানার জন্য বলছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়কদের যেমন গ্রেপ্তার করেছেন জরুরি অবস্থা জারির পর, এমনকি কংগ্রেস দলের একজন বিধায়ক তাকেও সুকুমার সেনগুপ্ত গ্রেপ্তার করে ওই জেলখানায় পাঠিয়েছেন। দৈনিক সংবাদ পত্রিকার যিনি সম্পাদক এবং তিনি পত্রিকার স্রষ্টা, যেহেতু এই পত্রিকা আন্দোলন সংগ্রামের খবর ছাপে, ঘরে ঘরে এই পত্রিকা মানুষ নিয়ে যাচ্ছে, এই পত্রিকার এডিটর তাকেও গ্রেপ্তার করে ওই দক্ষিণ ভারতের জেলখানায় পাঠিয়েছেন। এগুলো জরুরি অবস্থার প্রায় 8 থেকে 10 মাস আগে থেকেই ত্রিপুরায় চলছিল। পোস্টার লাগানো যায় না, মিছিল নাই, স্লোগান দেওয়া যায় না, প্রেস কনফারেন্স করা যায় না, পত্রিকা স্বাধীনভাবে লেখা যায় না, এডিটোরিয়াল কলামে লেখা যায় না। এই পরিস্থিতির মধ্যেও আত্মগোপনে থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা কৃষকের যে সমস্যা, খাদ্যের যে সংকট, খাদ্য যে সমস্যা, এগুলো নিয়ে প্রশাসনের কর্তৃপক্ষের কাছে ছোট্ট ছোট্ট দল করে প্রতিনিধি পাঠাচ্ছেন, গুরুত্বই দিচ্ছে না, মূল্যই দিচ্ছে না, উপেক্ষা করছেন, জবাবই দিচ্ছে না। ছাত্রদের উপর প্রচণ্ড আক্রমণ, বই নাই, পত্র নাই, শিক্ষক নাই, ক্লাস হয় না, ঠিকমতো পরীক্ষা হয় না। এরকম জায়গায় ছাত্রদের সংগঠিত করে এই সরকারের অনিচ্ছুক হাত থেকে শিক্ষার দাবি আদায় করার জন্য ছাত্ররা যেখানে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, কোনো গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে না। একটাই ধারণা, এদের দাবিয়েছি, আরো দবাব, বেশি মাথা তোলার চেষ্টা করলে পর শেষ করে দেবে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে কিন্তু আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে যখন এশিয়ার মুক্তি সূর্যের মুখে কালো দাগ পড়তে শুরু হয়েছে, সেই দাগ মুছবার জন্য লোকসভার নির্বাচন ডাকতে হয়েছে 77-এর মাঝামাঝি সময়। অপ্রত্যাশিতভাবে স্বাধীন ভারতবর্ষে প্রথম কংগ্রেসকে পরাস্ত করে ভারতবর্ষের মানুষ অকংগ্রেসী সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত করেন। যারা এই সরকার প্রতিষ্ঠা করলেন, জেলখানা থেকে বেরিয়ে নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে জনতা পার্টি তৈরি করে, তারাও কিন্তু ভাবেননি ফলটা এরকম হতে পারে। ইন্দিরা গান্ধী এবং কংগ্রেস তাদের তো ভাবনার বাইরে ব্যাপারটা ছিল। যে 2-3 জন পরামর্শ দিতেন, তারা বলতেন অনেক বেশি আসনে আপনি জিতবেন, আপনি আবার প্রধানমন্ত্রী হবেন, কেন ভোটটা বন্ধ রাখবেন? হলো না, ইন্দিরা গান্ধী নিজে পরাস্ত হলেন। এরকম জায়গায় ত্রিপুরার বিধানসভা ভেঙে জনতা পার্টি তৈরি হলো, সিএফডি তৈরি হলো, সিএফডি সিপিএম সরকার তৈরি হলো 10 দফা 12 দফা দাবিতে। কার্যকরী করলো না। 3 মাসের মাথায় সিপিএম বললেন আমরা তো এরকম সরকারে থাকবো না, দেওয়া প্রতিশ্রুতি রূপায়িত করতে হবে, না হলে আমরা এই সরকারে থাকবো না। চলে আসলেন, অন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। সিএফডি থেকে কিছু বেরিয়ে গেলেন, আরো কিছু লোক কংগ্রেস থেকে আসলেন, জনতা পার্টি শক্তিশালী হলো, তারা এসে আবার সিপিআইএম এর সঙ্গে কথা বললেন, আপনারা আমরা মিলে সরকার করব। সিপিআইএম এর তরফ থেকে বলল আপনারাই তো সিএফডিতে ছিলেন, আপনাদের সঙ্গে আবার নতুন করে কি নামেরা পাল্টেছেন, কি লাভ হবে? যদি সরকারেই থাকতাম তাহলে সরকারটা ফেলে দিয়ে কেন চলে আসি? বলে না না, আমরা তাদের মতো করব না, আমরা যা কথা দেব বাস্তবায়িত করব। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ করে ঠিক আছে, ত্রিপুরার মানুষ যখন এখন নির্বাচন চায় না, আর একটা সরকার দেখতে চায়,
তোমরা যদি তাতে না যাও, সরকার যদি তৈরি না হয়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পরিস্থিতিতে দেখো সরকার তৈরি হলো, 10-এর সঙ্গে আরো 2-3টা দাবি যুক্ত হলো, 13 কি 14 দফা দাবি। একই অভিজ্ঞতা, 3 মাসের ব্যবধানে দ্বিতীয় সরকারও, মুখ্যমন্ত্রী কিন্তু সিপিআইএমের না, সিএফডির ছিল, পরে জনতা পার্টির হয়েছে, দুজনেই কংগ্রেসেরই ছিলেন। একই পদ্ধতি। এই পরিস্থিতিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিদ্ধান্ত নিল আর থাকা যায় না, আর যদি থাকার চেষ্টা করি মানুষ আমাদের রেয়াত করবে না, আমাদের ছাড়বে না, আমাদের গায়ে এই নোংরা মানুষ কিন্তু ছেটাবে। এই সরকার ছেড়ে দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বেরিয়ে আসলো, এবং শুধু বেরিয়ে আসলো না, ভেঙে দাও এই বিধানসভা, অবিলম্বে নূতন করে নির্বাচন ডাক। রাজ্যপাল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই দাবির যৌক্তিকতা মেনে নিয়ে কেন্দ্রের সাথে কথা বলে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠিয়ে বিধানসভা ভেঙে দেন। রাষ্ট্রপতির শাসন জারি হয়। পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচন ডাকেন 1977-এর ডিসেম্বরে। এর আগে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উদ্যোগে বামফ্রন্ট তৈরি হয় 3 পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক। 60 আসনের মধ্যে 56 আসনে বামফ্রন্ট জয়যুক্ত হয়, 4টা আসন টিউজে জয়যুক্ত হয়। না বিজেপি, না সিএফডি, না কংগ্রেস, সবার আসন শূন্য। আমি কথাগুলো কেন বলছি? ত্রিপুরায় কি সেই সময় জঙ্গি আন্দোলন প্রকাশ্যে করা সম্ভব ছিল? অথবা আন্দোলন করার মতো কোনো ইস্যু ছিল না? সুকুমার সেনগুপ্তের সরকার খুব ভালো কাজ করছে, কাজে কি নিয়ে আন্দোলন হবে? পরিস্থিতি কি এরকম ছিল? না, ভারতবর্ষের পরিস্থিতি এরকম ছিল না। মানুষ ফুসছিলেন, বেরোতে পারছেন না, খুব ধুমায়িত হচ্ছিল। সুযোগ পেয়েছেন, উগরে দিয়েছেন। ত্রিপুরাতেও দেখা গেল প্রকাশ্য আন্দোলনে সেইভাবে অংশগ্রহণ করতে না পারলেও যখন সুযোগ পেলেন, এই অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে 77-এর ডিসেম্বরের ভোটে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তৎকালীন 3 দলীয় বামফ্রন্ট তাদেরকে বিপুলভাবে জয়যুক্ত করলেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নিজেও বিশ্বাস করেনি। আমি আমার নিজের ছোট্ট অভিজ্ঞতার কথা বলছি, গল্প না, ঘটনা। উমাকান্ত স্কুলে ভোট গণা হচ্ছে 3 ভাগে বিভক্ত করে। একটা ঘরে প্রধান, যিনি গোটা গণনাটা নিয়ন্ত্রণ করেন, তার পাশে যেই দলগুলো নির্বাচনে প্রতিনিধিত্ব করছে তাদের দলের একজন নেতৃস্থানীয়, তাদেরও বসার ব্যবস্থা আছে। তারা এখানে বসে। জিত রায়ের স্বামী কংগ্রেস দলের নেতা, গণরাজ পত্রিকা একসময় চালাতেন, ভদ্র মানুষ। প্রণব রায় পশ্চিমবাংলায় ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাসের সময় সেখানে থাকতে পারছিলেন না। তাদের মধ্যে একটা অংশ ত্রিপুরায় এসেছিলেন, তার মধ্যে অন্যতম প্রণব। বলে আমি তো তাকে চিনি, তার নাম প্রণব রায়। কি হয়েছে? বলে দেখুন তো, এই ভদ্রলোক বলছে আমাদের সোনামুড়া কংগ্রেস নেতা, বক্সনগরের প্রার্থী, বড় নেতা, মুসলিম নেতা, তিনি নাকি পরাজিত হয়েছে। তার নামটা আমি শুনলাম, কার কাছেও পরাজিত হয়েছে। বলে তা তো আমি জিজ্ঞেস করিনি। দেখুন, অহিত একটা উত্তেজনা তৈরি করছে, এখানে আমরা সবাই মিলে গণনা করছি, ওনাকে এটা বন্ধ করতে বলুন না। তা আমি বললাম ঠিক আছে, আমি আগে তার কাছ থেকে জানবার চেষ্টা করি। আমি বেরিয়ে গিয়ে প্রণবকে ডাকলাম। প্রণব, এই মনসুর আলী সাহেব বক্সনগরে পরাস্ত হয়েছে, এ খবর নাকি তুমি প্রচার করছো, তুমি কোত্থেকে পেলে? বল কেন? ভানুদার কাছ থেকে পেয়েছি। ভানুদার কাছ থেকে তুমি কি করে পেলে? তখন কিন্তু ছোট ফোন চালু হয়নি, ল্যান্ডফোন। তখন বলছে ওখানে যে হেডমাস্টারমশাইয়ের রুম আছে উমাকান্ত স্কুলে, আজকে তো স্কুল বন্ধ, মাস্টারমশাইদের মধ্যে যারা একটু আমাদের সহকর্মী, তারা নানা উচ্ছলে ধরে এখানে ঢুকেছেন, হেডমাস্টারমশাইয়ের ঘরটা খোলা রেখেছেন, ফোনটা ব্যবহার করা যায়, পাশের যে ক্যান্টিন সেখানে চাটা খাওয়া যায়, তারাও ফোন করছেন, আমরাও মাঝে মাঝে ফোন করছি, তারাই চাপ দিচ্ছেন পার্টি বিষয়ে একটু ফোন করে জানো না কোথায় কি ফল। এই ফোন করে জানতে গিয়ে দেখলাম মনসুর আলী সাহেব পরাস্ত হয়েছে। কার কাছে পরাস্ত হয়েছে? বলে আমাদের কাছে। বলে আমাদের প্রার্থীর নাম কি? বলে আমি তা তো বলতে পারবো না। তুমি জানো? এই কিছুক্ষণ পরে এসে
বলল ইনি তো মাস্টারদা, আরবের রহমান সাহেব, তিনি মাস্টারদার নামে পরিচিত। তার সঙ্গে আমার পরিচয় জরুরি অবস্থার সময় উদয়পুরে মির্জাতে গোপনে, তখন আপনার যে মুসলিম বন্ধুদের যে উৎসব, না খেয়ে তারা দিন কাটান, তিনিও তখন না খেয়ে সোনামুড়া থেকে হেঁটে মির্জায় গেছেন। ওখানে বিলোনিয়া শান্তির বাজার, উদয়পুর, সোনামুড়া, তাদের নিয়ে গোপন আমরা মিটিং করছি একটা ট্রাইবেল এলাকাতে। সেই জায়গায় মাস্টারদার সঙ্গে পরিচয়। তা আমি তো অবাক হয়ে গেছি, মাস্টারদা মনসুর আলীকে হারিয়ে দিয়েছেন। ভানুদা বলেছে, ভানুদার কথা বলছেন, এটা তো অস্বীকার করা যাবে না। আমি ঠিক আছে, এরপরেও যদি খবর টবর নাও, চট করে এগুলো এখানে রটনা করার দরকার নেই। ও কিন্তু ভোট গণাতে নাই, ভোটের গণার কর্মীদের খাবার দেওয়ার দায়িত্ব তার উপর, দারুণভাবে দায়িত্ব পালন করত। আমি ফিরে এসে মোহনলাল রায়কে বললাম, না তার খবরটা তো সঠিক, এটা মিথ্যা না। আমি মাস্টারদের নামও বললাম। উনি জানতে চাইলেন উনি কোথায়। আমি বললাম এটা তো কুলুবাড়ি, সোনামুড়ার পাশের গ্রাম, ওখানে থেকে সবাই মাস্টারদা বলে। এমনিতে নাম হচ্ছে আরবের রহমান সাহেব, তিনি নিচু ক্লাসের ছেলেদের পড়ান, টাকা দিলে নেন, না দিলে নাই, এরকম মানুষ, হ্যাঁ, আত্মভোলা মানুষ। তখন তিনি বলছেন, তাহলে তো অবস্থাটা ভালো না। মনসুর আলী সাহেব যদি ওনার মতো প্রার্থীর কাছে হেরে যান, তাহলে তো অবস্থাটা ভালো না। তারপরে আমি দেখলাম 8 ঘন্টা 45 মিনিটের ব্যবধানে এর মধ্যে আরও কিছু খবর আসতে শুরু করলো, তিনি বেরিয়ে গেলেন। যে নৃপেন চক্রবর্তী 6 মাস 7 মাস আগে লোকসভার নির্বাচনে বীরেন দত্তর জায়গায় তাকে দাঁড় করানো হয়েছিল, একটা জায়গায় যশোরদেব, আরেকটাতে নৃপেন চক্রবর্তী, তার জামানত জব্দ হওয়ার মতো অবস্থা সচিন সিংয়ের কাছে। সেই নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হন। সচিন সিং নির্বাচনে 2টো বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, তার 2টো বিধানসভা কেন্দ্রে তার জামানত জব্দ করে দিয়েছিলেন সেই বিধানসভা কেন্দ্রের ভোটাররা। বুঝতে পারছেন তো? এই হচ্ছে মানসিকতা। আমি কথাগুলো বলছি, এই সরকার যারা চালাচ্ছেন তারা যদি মনে করেন যেমন খুশি তেমন চালিয়ে যাবেন, মানুষের বুকের ওপর দিয়ে স্টিম রোলার চালাবেন, কোনো কথার জবাব দেবেন না, মানুষের কথা শুনবার চেষ্টা করবেন না, আত্মম্ভরী মনোভাব নিয়ে, না ইন্দিরা গান্ধী না সুকুমার সেনগুপ্ত, কাউকে কিন্তু মানুষ রেয়াত দেয়নি। আপনারা যদি মনে করেন বেঁচে যাবেন, তাহলে ভুল করছেন, তাই আমি আপনাদের কাছে বলবো, এমনকি বিজেপি দলের ভেতরেও একটু বিবেকবান, যুক্তিবাদী, তথ্য যদি সংগ্রহ করে বুঝবার চেষ্টা করেন দেশে কি চলছে, ত্রিপুরায় কি চলছে, তাদের কাছে আবেদন করব। এই অন্যায়, বেবিচার, অবিচার তার বিরুদ্ধে আপনারাও কথা বলার চেষ্টা করুন। চলছেটা কি? দুর্নীতি সরকার সমর্থক, স্বৈরাচার চলছে, একদলীয় শাসন চলছে, ভোট জালিয়াতি হচ্ছে। যেখানেই ভোট 18-র পর ত্রিপুরায় কোনো নির্বাচন ঠিকমতো হয়নি। এ তো চলবে না, বেশি দিন চলে না। তাই এদেরকে বলবো সম্বিত যাতে ফিরে আসে। যদি ফিরে না আসে, যদি মনে করেন সারা মহকুমায় তো হয়ে গেছে, আগরতলায় অবস্থান হয়েছে, আর কি, এর পরেরও কিন্তু পর্যায়ে আছে, পরের পর্যায়ের পরে কিন্তু আরও পর্যায়ে আছে, ভুলে যাবেন না। এটাই মানুষের জীবনের অভিজ্ঞতা। শেষ দেখে আমরা ছাড়বো। লাল ঝান্ডা কাঁধে নিয়ে মাঠে নেমেছে মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের সম্মান নিয়ে মাথা উঁচু করে মানুষ যাতে বেঁচে থাকতে পারে সে দাবি আদায়ের লড়াই চলবে। আপনারা যতই আক্রমণ অত্যাচার সংগঠিত করার চেষ্টা করুন, আপনাদের কোণঠাসা করে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে, এক জায়গায় আটকে মানুষই কিন্তু তার চলার পথ সুগম করবে, প্রসারিত করবে। এটাই ইতিহাসের অভিজ্ঞতা। ইতিহাস তৈরি করে লড়াকু মানুষ, সংগ্রামী মানুষ, অত্যাচারী যারা, তারা ইতিহাসের, তারা কি, এরা ইতিহাসের কি, এদেরকে মানুষ ঘৃণা করে। হিটলারকে যেমন, মুসলিনিকে যেমন, আপনারাও কিন্তু একটা সময়ে যে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন, জনগণের কাছে ঘৃণার পাত্রে প্রতিপন্ন হবেন। অপেক্ষা করুন।
এই কথাগুলো বলে আপনাদের অভিনন্দন জানিয়ে এত কথা বলার ইচ্ছা আমার ছিল না। আমি সভাপতিকে বলেছিলাম আপনি বক্তৃতা করে শেষ করুন, তিনি বাধ্য করেছেন, বেশি সময় নিয়ে কথা বললাম, মার্জনা করবেন, ভালো থাকবেন, পরবর্তী লড়াইয়ের জন্য দৃঢ় অঙ্গীকার নিয়ে এখান থেকে যাবেন। আমার নমস্কার।